প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ আওয়ার এক্সট্রা। প্রতিদিন রাতে আমাদের এই আয়োজন আপনারা দেখে থাকেন। কৃতজ্ঞতা জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আজকে আমরা 129তম দিনে করোনা আক্রান্তের অতিক্রম করছি এবং এই 129তম দিনে এসে কোনো কি পরিবর্তন আমরা লক্ষ্য করছি? আমাদের সঙ্গে যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনতে চাই। এবং আজকের দিনের যে খবরগুলো আছে, যে বিশেষজ্ঞরা বলছেন যে সাধারণ মানুষের যে ভয় ভীতি সেটি অনেকটা কম এবং কমেছে। এবং করোনা হলে কি হবে এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ পার করে এসছে। এখন মানুষ অন্তত বুঝতে শিখেছে যে কি করতে হবে, এটি একটি বড় দিক। অন্যদিকে এই প্রথম আজকে বাংলাদেশে যে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিদিন আমরা টেলিভিশনে আপনাদেরকে জানিয়ে থাকি, সেটি কিন্তু 1 লাখেরও বেশি পৌঁছেছে। অর্থাৎ আক্রান্ত মানুষের চাইতে একসময়ে সুস্থ মানুষ খুব কম ছিল এবং এখন প্রায় 1,03,363 জন সুস্থ হয়েছেন সব মিলে, এরকম একটি খবর আছে। তো সব কিছু মিলে আমরা যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকাই, সেখানে বেশ কিছু ডেভেলপমেন্ট, যে 2 সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড-19 ভ্যাকসিন তারা বাজারে আনবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই তাড়াহুড়া করছেন। তিনি বলছেন 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবসে তারা ভ্যাকসিন কবে বাজারে আসবে সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিতে যাচ্ছেন। এই যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের খবর, অন্যদিকে রাশিয়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আনছেন আনুষ্ঠানিকভাবে। আরটিটিভি রাশিয়া আজকে সেই ঘোষণা দিয়েছে, আমরা হয়তো দেখাবো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষের নাগালের মধ্যে ভ্যাকসিনটি থাকবে। দাম হবে বাংলাদেশি টাকায় 240 টাকার মতো, আমি হিসেব করে দেখেছি। সেটি অক্টোবরের প্রথম সপ্তাহে। আর চীন তৃতীয় দফা মানব দেহে তাদের ভ্যাকসিনটি পরীক্ষা নিরীক্ষা করছে। এটি শেষ হবে 22শে জুলাই এবং 22শে জুলাইয়ের পর তারা কবে বাজারে আসবে সেই আনুষ্ঠানিক তারিখটি বলবে। অর্থাৎ আমার হাতে আজকে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু তথ্যপাত্র। এই তথ্যপাত্র দেখে আমরা বলতে পারি কি না যে করোনা আসছে ভালো খবর, এই কথা কি আমরা বলতে পারি? আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে শুনবো। যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এবং অধ্যাপক মেডিসিন বিভাগের ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যারকে পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি। মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের, স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা মোহাম্মদ এবাদুল করিম এমপি, ব্যবস্থাপনা পরিচালক বিকল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। এবং চেয়ারম্যান ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসারকে আমরা পেয়েছি। সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে অভিনন্দন। আমি ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, যে তথ্যগুলো দিলাম, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, ব্রিটেন তো আছেই, এর বাইরে জার্মানি, স্পেন, তাদেরও বেশ কিছু আছে, কিন্তু এই অনুষ্ঠানে বসার আগে আমি তথ্যগুলো খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য তাদের কথা আর আনলাম না। কিন্তু এই খবরগুলো দিয়ে আমরা যদি এরকম একটি শিরোনাম করি, করোনা আসছে ভালো খবর, প্রশ্নবোধক চিহ্ন রেখে, এটা করতে পারবো কিনা স্যার, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমার আনমিউট আসছে না, শোনা যাচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে, আমি একজন এই সমাজের মানুষ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, একজন মেডিসিনের প্রফেসর হিসেবে আমি চাইবো যত দ্রুত সম্ভব আমার এরকম ভ্যাকসিনটা চলে আসে। এই ভ্যাকসিন চলে আসার ব্যাপারে যদি এক লাইনে বলি, যেখানে অন্য কোনো আমার কিউরেটিভ চিকিৎসা এখন আবিষ্কার হয় নাই, আমি যাব আমার প্রিভেন্টিভ চিকিৎসায়। আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বাঁচাবার জন্য ভ্যাকসিনের দ্বারস্থ হব। সেই জন্য ভ্যাকসিনের ব্যাপার। তো আমরা যদি জুলাই শুরুতে চিন্তা করি, জুলাই শুরুতে আমাদের কাছে কি খবর ছিল? আজকে রাশিয়ার খবরটা আমি পরে বলছি। জুলাই শুরুতে আমাদের খবর ছিল যে আমাদের 205টা ভ্যাকসিন ক্যান্ডিডেট আমাদের এই মুহূর্তে ডেভেলপমেন্ট প্রসেসে রয়েছে। 205। এর মধ্যে 19টা বিভিন্ন পর্যায়ে হিউম্যান টেস্টিং হচ্ছে, অর্থাৎ মানব দেহে এর প্রয়োগ হয়েছে। এই 19টার মধ্যে
দুটোকে আমরা পেয়েছি যারা ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়ালে রয়েছে। আমি একটু পরে ফেজ 2-3 ট্রায়াল থেকে বলছি। এবং যেখানে আপনার ফেজ 2-3 ট্রায়াল মানে এখানে হাজার হাজার লোকের অংশগ্রহণ করতে হয়। এবং দুইটা রয়েছে ফেজ 2, অর্থাৎ আপনার কিছু বেশি সংখ্যক লোকের মধ্যে এই ভ্যাকসিনটা কার্যকর কিনা সেটা দেখা হচ্ছে। এবং 4টি এখনো ফেজ 1 থেকে 2 তে যাবে এরকম করছে, যে যারা দেখছে যে হ্যাঁ এই ভ্যাকসিনটা সেফ রয়েছে। আর 12টা এখনো পর্যন্ত ফেজ 1 ট্রায়ালে রয়েছে। এই হলো আমরা জুলাইয়ের প্রথম দিক থেকে জানি যে 19টা ভ্যাকসিন নিয়ে আমরা আশাবাদী হওয়ার মতো অবস্থায় রয়েছে। এখন এই ভ্যাকসিন ডেভেলপমেন্টটা পুরোপুরি একটা সায়েন্টিফিক ব্যাপার। এখানে যারা রয়েছেন, এখানে সায়েন্সের স্যাররা রয়েছেন, তারা এটা বলবে। আমাদের অনেক দর্শকই সায়েন্সের ব্যাপারটা জানেন। তো আমি একটু সংক্ষেপে বলতে চাই, কোন একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে গেলে কেন এত কথা হয়, কেন আমরা সাথে সাথে ভ্যাকসিনটা ডেভেলপ করতে পারি না। ভ্যাকসিন ডেভেলপমেন্টের আগে একটা এক্সপ্লোরেটরি আপনার ফেজ থাকে। হোয়াট ইজ দ্য এক্সপ্লোরেশন? এক্সপ্লোরেশন হচ্ছে যে জীবাণুর বিরুদ্ধে আমি ভ্যাকসিনটা তৈরি করব, আমি সেখানে এই ভ্যাকসিনটা তৈরি করার জন্য আমি এই যে অর্গানিজম, এখানে একটি ভাইরাস, করোনা ভাইরাস, এর কোন অংশটা নিয়ে আমি এই ভ্যাকসিনটা তৈরি করব। এরকম আমাদের কাছে 21টা মডেলের আমাদের কাছে এরকম অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা দেখেছি এটা কি জীবিত ভাইরাসকে করব, না মৃত ভাইরাস করব, ভাইরাসের আরএনএ নিয়ে করব, ভাইরাসের ডিএনএ নিয়ে করব, না ভাইরাসের একটি ক্ষুদ্র অংশ নিয়ে করব। এই জায়গায় বিভিন্ন জায়গায় এটা মডেল তৈরি হলো এবং এটা এক্সপ্লোরেশন হলো। এবং সেকেন্ড হলো প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, অর্থাৎ মানুষের শরীরে প্রয়োগের আগে আপনি প্রাণীর দেহে এটা দেবেন। এবং তখন যে ভ্যাকসিনটা আপনি তৈরি করেছেন ভাইরাসের যে অংশটা নিয়ে, সেটাকে আপনি প্রাণী দেহে, মানুষ বাদে অন্য প্রাণী দেহে, সেটা ইঁদুর হতে পারে, বাদর হতে পারে, গিনিপিগ হতে পারে, এখানে আপনার খরগোশ হতে পারে, তাদের মধ্যে প্রয়োগ করবেন। এবং সবচেয়ে প্রথম দেখবেন এই ভ্যাকসিনটা নিরাপদ কিনা, সেফটি দেখতে হবে। এটা দেওয়ার পরে সাথে সাথে এমন কোনো রিয়াকশন হয় কিনা। এবং এটা আপনি একটি নিবীর্য পদার্থ বা অন্য কোনো পদার্থ, যেটাকে প্লাসেবো বলে, সেটা দিয়েও আপনি দেখতে পারেন, অথবা আপনি ভ্যাকসিনটা দিবেন, দিয়ে সেফ দেখলেন। এবং সেইখানে আপনি একটা চ্যালেঞ্জ করতে পারেন, সেই প্রাণীর শরীরে ভাইরাসটা ঢুকিয়ে দিলেন, দেওয়ার পরে এই ভ্যাকসিন দিয়ে দেখলেন যে কেমন অবস্থা হয়। এটা গেল প্রি ক্লিনিক্যাল। এরপরে গুলো কিন্তু সবই মানুষের মধ্যে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 হচ্ছে এখানে কয়েকজন, কয়েক ভলান্টিয়ারের মধ্যে যাদের এরকম হওয়ার রিস্ক রয়েছে তাদের আপনি দেবেন। এবং এটা প্লাসেবো কন্ট্রোল হতে হবে, অর্থাৎ কিছু সংখ্যককে ভ্যাকসিন দেবেন, কিছুকে আপনি প্লাসেবো দেবেন, অর্থাৎ নিবীর্য একটি পদার্থ, নির্জীব একটি পদার্থ দেবেন। দেওয়ার পরে দুটোর মধ্যে কম্পেয়ার করবেন। এবং মানুষের শরীরে যে ভ্যাকসিনটা গেল, যাওয়ার পরে দেখতে হবে যে ওটা কি ধরনের রিয়াকশন উদ্রেক করে, এবং এটা আপনার কি কোন রকম কাজ করে কিনা। এবং কাজের চাইতে এইখানে বেশি দেখা হয় যে এই ভ্যাকসিনটা নিরাপদ কিনা। যদি এইখানে পাস করে যায় তখন ফেজ 2 তে যাবে। ফেজ 2 তে তখন শত শত এবং হাজার হাজার মানুষের উপরে ট্রায়াল হয়। এবং ট্রায়াল হওয়ার পরে তখন আপনার একই রকম ভাবে দেখা হয় যে এইখানে যে এটা কোন ধরনের শরীরে রোগ প্রতিরক্ষা ব্যবস্থাকে রিয়াকশন করে এবং এটা নিরাপদ কিনা। এবং এইখানে এটাকে আমরা আপনার প্লাসেবো কন্ট্রোল করতে হবে, আমি আগেই বলেছি। এবং এখানে ফেজ 2 তে আরো কতগুলো বার করা হয় যে এই ভ্যাকসিনটা ডোজ কতখানি হবে এবং কয়বার দিতে হবে এবং কোন পদ্ধতিতে দিবে। এটা কি মাংসের মধ্যে দিবে, চামড়ার নিচে দেবে, নাকি রক্তের মধ্যে দেবে। অর্থাৎ এখানে ফেজ 2 তে অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসে। ফেজ 2 পাস করে গেল, তখন ফেজ 3 তে, তখন এটাকে আমরা বলি মাল্টি সেন্টার স্টাডি। তখন বিভিন্ন রকম জায়গায় একই সাথে অনেক রকম হাজারে হাজার ভলান্টিয়ার নিয়ে এই ইফেক্ট গুলো আপনার দেখা হয়। এবং তখন বার করা হয় যে এই যে আমি একটা নির্জীব পদার্থ দিলাম কিছু সংখ্যক মানুষকে, আর কিছু সংখ্যক ভ্যাকসিন দিলাম, তাহলে এদের মধ্যে শরীরে কাজটা করছে। তখন ফেজ 3 যখন পাস করে যায় তখন আমি লাইসেন্স পাবো। এই লাইসেন্স পাওয়ার পরে আমি যাব ম্যানুফ্যাকচারিং এ, তখন আমি এটা ম্যানুফ্যাকচার করব। এই ম্যানুফ্যাকচার করার পরে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। এবং তখন ফেজ 4 শুরু হবে, যে কন্টিনিউয়াস সুপারভিশন অফ দ্য ভ্যাকসিন,
যে এটা আপনার এর এফিকাসি রয়েছে কিনা, এটা মানুষের শরীরে একই রকম ভাবে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধরে রেখেছে কিনা, এবং এই রোগটাকে এই কোভিড-19 কে ঠেকাতে পারছে কিনা। এখন দেখেন এটা একটা কত বড় ব্যাপার, এবং এটা প্রত্যেকটার জন্য আপনার মিনিমাম করে হলেও 1.5 থেকে 2 বছর সময় দিতে হয় এই প্রত্যেকটা স্টেপের জন্য। এখন এখানে আমরা একটু সলিডারিটি ট্রায়ালের কথা বলবো, যে হু প্রথম থেকে এইটার ব্যাপারে সচেতন যখন জানুয়ারিতে চায়না বললো যে আমরা ভ্যাকসিনটা একটা ডেভেলপ করবো, এবং তারা কাজ করলো এবং 5টা জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, তাদের মধ্যে একটা ফেজ 2 and 3 ট্রায়ালে চলে গেছে চায়না। তখন হু বললো যে সলিডারিটি ট্রায়াল, আমার ট্রিটমেন্টের কিছু ট্রায়াল দেবো, এর সাথে একই সাথে ভ্যাকসিন। এবং এখানে হু বলে দিল আমার একটা অ্যাডাপটিভ ডিজাইন করা যাবে, অর্থাৎ সংযোজন একটা করা যাবে। কিরকম? যে আমি দেখলাম অন্য একটা ট্রায়াল একটা ভ্যাকসিন ভালো কাজ করছে, আমি নিয়ে আসলাম। আবার দেখা গেল আমার এখানে একটা আর্মে ভ্যাকসিন ভালো কাজ করছে না, আমি এটা বাদ দিয়ে দিলাম। আরেকটা হলো কথা রয়েছে এখানে ভ্যাকসিন ডেভেলপমেন্টের শর্ট সার্কিট, অর্থাৎ ফেজ 1 এর পরে 2 তে গিয়ে যদি দেখি অল্প সময়ে যে এটা আমি যা আশা করেছিলাম তার চাইতে ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে আমি কিন্তু স্টাডির রেজাল্টটা অনেক দ্রুত নিতে পারি। এটাকে বলা হয় শর্ট সার্কিট করা। তাহলে এই যদি প্রসেস হয়, তাহলে আমি যদি বলি আজকে আমার কোথায় কি অবস্থায় রয়েছে, প্রথমে আমি রাশিয়া যারা ক্লেম করছে যে তারা ভ্যাকসিনটা আবিষ্কার করেছে তাদের কথা দিয়ে শুরু করতে চাই, তাহলে অন্য সবাই আলোচনা করতে সুবিধা হবে। রাশিয়ান সেকেনভ ইউনিভার্সিটি তারা বলল যে আমরা একটা রিপোর্টেডলি তারা ক্লেম করলো আমরা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি, এবং সেখানে কি করলো, তাদের এখানে আপনার 38 জন ভলান্টিয়ারের উপরে, ভেরি স্মল নাম্বার, আমি আবার বলছি 38 নাম্বার, এদের মধ্যে আপনার হলো দুটো গ্রুপে ভাগ করে, প্রথম গ্রুপে 18 জন, দ্বিতীয় গ্রুপে 20 জন, যাদেরকে 28 দিন একদম নিরবিচ্ছিন্ন আইসোলেশনে রেখে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে তারা এই জুলাইয়ের মাঝামাঝি আগামীকাল তারা 20 জনকে ছেড়ে দেবে, আর জুলাই শেষে তারা 18 জন ছেড়ে দেবে, এবং আগামী 6 মাস তারা নিবিড় পর্যবেক্ষণ করবে যে তাদের শরীরে অ্যান্টিবডি কতখানি তৈরি হচ্ছে। অর্থাৎ 6 মাসের আগে তারা বলতে পারবে না যে অ্যান্টিবডি তৈরি কেমন। কিন্তু দেখেন আমি একটু আগে যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে স্টেজ গুলো বললাম, তাহলে রাশিয়াকে কোন স্টেজে বলবো? রাশিয়া বলল যে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দেখেছি যে সামান্য একটু জ্বর হয় এবং মাথা ব্যথা হয়, এবং তার 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। তাহলে তারা একটুখানি সেফটি দেখলো এবং স্মল নাম্বার অফ পিপলের মধ্যে এটা দিল। তাহলে আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র ফেজ 1 ট্রায়াল ছিল, ইট ইজ ফেজ 1 ট্রায়াল, এবং এখানে এখনো আমার সেই কার্যকরী ভ্যাকসিনের কথা আমার বলার সময় আসেনি। এবং একই কথা কিন্তু হু আজকেই সকালে বলে দিয়েছে যে ইট ইজ এ ফেজ 1 ট্রায়াল। তাহলে আমরা এই জায়গাটায় আমি একটু বলি, আমরা যদি বলতে চাই ইন্ডিয়ার কথা, আমার প্রতিবেশী ভারত, ভারতের যেটা হলো কোভ্যাক্সিন যেটা হয়েছে, আমাদের নরেন্দ্র মোদী মহোদয়ের কথা বলা হয়েছে, এবং আমরা বলতে চাচ্ছি যে ভারত বায়োটেক, এরা হায়দ্রাবাদের একটি আপনার বায়োটেক কোম্পানি যারা ভ্যাকসিন, এরা ফেজ 1টা শেষ করেছে প্রায়, এরা ফেজ 2তে যাবে, এবং এই ফেজ 2তে যাবেন এরা জুলাইয়ের শেষের দিকে। অর্থাৎ এটা এখনো অনেক বাকি, যেটা ফেজ 2 শেষ হতে 4 to 6 উইকস টাইম লেগে যায়, 4 থেকে 6 সপ্তাহ। সেই হিসাবে নরেন্দ্র মোদী মহোদয় হিসাব করতে পারেন যে ওনার তো 2 সপ্তাহ থাকবে, জুলাইয়ের শেষ হলে অগাস্টের 15 তারিখ ভারতের স্বাধীনতা দিবস, তাহলে সেখানেও আমাদের একটা প্রশ্ন থেকে গেল। আমরা যদি বলি যে আপনার ইউকের কথা, ইউকে কিন্তু একটা বিরাট ফান্ড তারা নিজেরাও দিয়েছে, এবং আমেরিকার ট্রাম্প গভর্নমেন্টও অক্সফোর্ডকে দিয়েছে, এবং তারা সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ট্রায়ালটা সেটা ফেজ 3তে চলে গিয়েছে, এবং ফেজ 3তে যাওয়া মানে হলো তারা থাউজেন্ডস অফ ইয়ার ভলান্টিয়ার চেক করছে, যেই জন্য তারা বেশি আশাবাদী। তো সেটা নিয়ে আমরা আগামী 6 সপ্তাহের মধ্যে বুঝতে পারবো যে অক্সফোর্ড ট্রায়ালের রেজাল্টটা কি। এবং এর সাথে ইউকের আরেকটা ট্রায়াল হচ্ছে ইম্পেরিয়াল কলেজে, সেটা ফেজ 2তে রয়েছে। এখন ইউএসএ যেটা করেছে, ইউএসএ ইন্টারন্যাশনাল গ্লোবালিও ফান্ডিং করেছে, আর ইউএসএ দুটো কোম্পানিকে বড় ফান্ডিং করেছে। একটা হলো মডার্না, যেটা জনসন এন্ড জনসনের সাথে, এটা ফেজ 2 ট্রায়ালে গিয়েছে। আর একটা হলো নোভোভ্যাক্স, যেটা হলো ফাইজারের সাথে গিয়েছে, এটাও ফেজ 2 ট্রায়ালে গিয়েছে। অতএব এখানে ফেজ 2 বাইরে এখনো কেউ যায়নি, ফেজ 2তে মাত্র অনেক লোকের উপরে এটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে।
আমি একটু আগে বলেছিলাম যে চায়নায় 5টা কোম্পানি করছে, তার মধ্যে একটা ফেজ 2 থেকে 3 তে যাবে। এবং ফাইনালি আমি এটা কনক্লুড করবো আরেকটি ইম্পর্টেন্ট দেশ, সেটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যে আপনি যে চিফ যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে পল গ্রিফিথ, তার বক্তব্য আমি শুনেছি। তিনি ইতিমধ্যে উনি প্রি ক্লিনিক্যাল টেস্টিংটা মাত্র শেষ করেছেন, অর্থাৎ অ্যানিম্যাল শরীরে ইনোকুলেট করে উনি দেখেছেন যে এইটা কার্যকর। এখন তারা 120 জন ভলান্টিয়ার ঠিক করেছে এবং জুলাইয়ের শেষে তারা এই ভলান্টিয়ারকে তারা প্লাসেবো কন্ট্রোল দিয়ে ফেজ 1 এ যাবেন। তাহলে এই হচ্ছে আমি আমারটা বলছি যে এই যে আমাদের হলো ভ্যাকসিনের অবস্থা সারা পৃথিবী জুড়ে। অবশ্যই যারা ফেজ 3 তে গিয়েছে, অবশ্যই যারা ফেজ 3 তে, তারা আমাদের জন্য আশাব্যঞ্জক অবস্থা তৈরি করেছে। এবং আপনি যেটা বললেন যেটা খুব কম মূল্যে পাওয়া যাবে, এবং তার মধ্যে যেহেতু একটা অক্সফোর্ডের ভ্যাকসিন রয়েছে, তারা এটা তৈরি করে প্রথম 3 কোটি ভ্যাকসিন ইউএসএ কে দেবে এবং তারা গ্লোবালি এটা সারা পৃথিবীর মানুষের জন্য দেবে। এইটা হলো তাদের সাথে চুক্তি। সেই হিসাবে যদি আগামী 4 to 6 উইকস এর মধ্যে ফেজ 3 ট্রায়াল হয় এবং সেটা রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আপনার এটা লাইসেন্স পাবে এবং এই ভ্যাকসিনটা তৈরি করবে। এবং ভ্যাকসিন তৈরি করাটা হয়তো কঠিন হবে না, মিলিয়নস অফ ভ্যাকসিন খুব দ্রুত তৈরি করতে পারবে। তো সেই জন্য আমি সামগ্রিক চিত্রটা বললাম এই জন্য যে আমরা এই মুহূর্তে অত্যন্ত আশাবাদী। এই মুহূর্তে ফেজ 3 ট্রায়ালে যাওয়া মানে আমাদের জন্য একটা সুখবর বইছে। তো কিন্তু তারপরে আমি বলবো আজকের যে খবরটি নিয়ে আজকে আমরা কথা বললাম রাশিয়ার, সেটার থেকে ইফেক্ট পেতে আমাদেরকে সময় লাগবে, কিন্তু আলটিমেটলি আমরা আশা করতে পারি যে একটা ভ্যাকসিন পাবো। কিন্তু আমি শেষ করতে চাই যে ভ্যাকসিন যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডি আমাদের কতখানি প্রোটেক্টিভ হবে, এইটা একটা আমাদের প্রশ্ন রয়েছে যে একটা ইনফেকশন হওয়ার জন্য। কেন বলছি এই কথা? আমরা একটু আগে জেনেছি যে কয়েকদিন আগেই যে একজন মানুষের যদি একটা ইনফেকশন হয়ে যায়, তার শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটুকু সেকেন্ড ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য যথেষ্ট নাও হতে পারে। অর্থাৎ তিনি কিন্তু পুরোপুরি ইমিউন হলেন না, পুরোপুরি প্রোটেক্টিভ হলেন না। সেই জন্য যদি এই সেকেন্ড ইনফেকশনের ভয় থাকে, যেটা হলো সবচেয়ে বড় ইমিউনিটি দেয় যে ভাইরাস সরাসরি আক্রমণ করলে, কিন্তু তারপরে ভ্যাকসিন নিয়ে আমাদের কিন্তু কিছু প্রশ্ন থেকে যাবে। এই অ্যান্সার গুলো দিয়ে যে ভ্যাকসিন আসবে এবং তাকেই আমরা বলবো যে রিয়েলি ইট ইজ এ ভ্যাকসিন, যেটা আমার দীর্ঘমেয়াদী ইমিউনিটি দিতে পারবে। সারা জীবন না দিলেও 5 বছর যদি ইমিউনিটি দিতে পারে, তাহলেও কিন্তু আমার যথেষ্ট ভালো, এবং 70% লোকের শরীরে ইফেক্টিভ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এবং এটি হচ্ছে মূল বিষয় যে আমরা বলছি যে আমরা ভালো খবর দিতে পারবো কিনা, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা মানে সবচেয়ে বেশি এগিয়ে, এবং বলা হয়ে থাকে যে তারাই এখন মানুষকে আশা দেখাচ্ছেন, আলো দেখাচ্ছেন এবং মানুষকে সুস্থতার পথ দেখাচ্ছেন। আমরা এই বিষয়গুলো নিয়েও আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিশ্বজুড়ে যে স্থবির হয়ে আছে সেটি থেকে উত্তরণের বিষয়টি কি হবে, আমাদের সঙ্গে এনবিআর এর সাবেক চেয়ারম্যান তিনি আছেন, আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা আছেন এবং একজন ফার্মাসিস্ট আছেন। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ। আসছে ভালো খবর আমাদের আজকের শিরোনাম। আমি মোশাররফ স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, একটা তো আমাদের আবুল কালাম আজাদ স্যার পুরো চিত্রটা দিয়েছেন বিশ্বজুড়ে ভ্যাকসিনের কারা কোন পরিস্থিতিতে আছে, সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিশেষ করে ডাব্লিউটিওর আজকে তারা একটি বিবৃতি চেপেছে এবং ব্রিটেনের শীর্ষ দৈনিক সেটি প্রকাশ করেছে, বাংলাদেশের গণমাধ্যমে সেটি পেয়েছে। তারা একটা ফোরকাস্ট করছেন যে অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ আবারও সবকিছু স্বাভাবিক হওয়ার আশা, তারা ক্ষীণ আশা দেখছেন, এরকম একটি বিষয়। এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়গুলো এই ঘোষণার পর ডাব্লিউটিওর সবাই একটু নড়ে চড়ে বসেছেন এবং তারা ভাবছেন যে এই সেপ্টেম্বর মাসটি পার করতে পারলে অক্টোবরের মিড অক্টোবর আর লাস্ট উইক অফ অক্টোবর সেখান থেকে নতুন একটা সম্ভাবনার আশা দেখছেন।
এটি স্বাভাবিক কিনা? আবুল কালাম আজাদ যেরকমটা একেবারে খোঁজখবর নিয়ে বললেন, আপনার কাছে কি মনে হয় বিশ্বব্যাপী যে পরিস্থিতি, ডব্লিউটিএর এই বিবৃতি সবকিছু মিলে স্যার কি বলবেন? মোশাররফ স্যার। জনাব আবুল কালাম আজাদ অত্যন্ত চমৎকারভাবে ভ্যাকসিনের যে স্টেজেস গুলি আছে সেগুলি বুঝিয়ে দিয়েছে, এবং এই আলোচনা থেকে এবং খবরের কাগজে আমরা যা দেখছি এতে বোঝা যাচ্ছে যে অক্টোবর মাসে ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে। আমাদের দেশের যেসব ঔষধ প্রতিষ্ঠান আছে এরাও, আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আলাপ করে বুঝতে পেরেছি যে তারাও যোগাযোগ অব্যাহত রেখেছেন, এবং আমাদের আইইডিসিআর থেকেও কিন্তু যোগাযোগ রাখছে যে ভ্যাকসিন যখন বাজারে আসবে প্রথম ধাক্কাই যাতে আমরা পেতে পারি। চায়না কিন্তু অলরেডি একটা মোটামুটি ঘোষণা দিয়েই দিয়েছে যে বাংলাদেশ হয়তো প্রথম পাবে। তো এই পরিস্থিতিতে এই যে একটা সম্ভাবনা যাচ্ছে যে যদি ভ্যাকসিন আসে তাহলে এই প্যান্ডেমিকটাকে প্রতিরোধ করা এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে। এছাড়াও যে আভাস আমরা পাচ্ছি আমাদের বাংলাদেশের অবস্থা দেখে, যে বাংলাদেশে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, সরকারের যে উদ্যোগ সেটির ফল এখন পাওয়া যাচ্ছে। আর যে জিনিসটা আমরা লক্ষ্য করি, ডব্লিউটিও বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ প্রত্যেকে কিন্তু সারা ওয়ার্ল্ডের একটা চিত্র খুব গ্লুমি এবং একটা খুব খারাপ চিত্র তুলে ধরেছেন, যে ৮০ বছরের মধ্যে এই প্রথম একটা বড় মন্দায় পড়তে যাচ্ছে বিশ্ব। তারপরে এই ১৯৩০ সনের পরে এত বড় মন্দা আর আসেনি। ৭ থেকে ১০ কোটি লোক হয়তো চরম দারিদ্র্যের মধ্যে পড়বে, অনেক কিছু বলা আছে। বাংলাদেশের একটা সম্ভাবনা এবং বাংলাদেশের একটা ভালো দিক হলো আমরা একটা রেজিলিয়েন্ট জাতি। আমাদের যে কোনো খারাপ অবস্থা থেকে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর শক্তি আছে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে ১৭ কোটি মানুষ তারা কিন্তু খুব পরিশ্রমী, এবং যদি তাদের সামান্য এমপ্লয়মেন্টও থাকে সেটি কিন্তু তারা খরচ করে, এবং এর ফলে আমাদের যে উদ্যোক্তারা আছে তারা বিনিয়োগে উৎসাহিত হয়, এবং বিনিয়োগ যদি দেশে ভালো হয় তাহলে কনজামশন বাড়ে, বিনিয়োগ বাড়ে, দেশের গ্রোথ হয়। আমি গ্রোথের বিষয়টাকে এবার খুব বড় করে দেখছি না, টিকে থাকা। টিকে থাকার জন্য যদি আমাদের বিনিয়োগকারীরা ব্যবসা বাণিজ্যটা চালিয়ে নিতে পারে তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট থাকবে, এবং এমপ্লয়মেন্ট থাকলেই মানুষের ভোগ কনজাম্পশন থাকবে। আপনি দেখেন আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করে, যেমন ধরেন প্রাণ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং এই ধরনের যারা আছে, তারপরে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি, এরা কিন্তু স্বাভাবিকভাবেই আছে। তারপরে মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে এরপরে আপনার আরো যারা যারা আছে এরা কিন্তু ভালো অবস্থায় আছে। গ্রামীণ ফোন তো অত্যন্ত ভালো অবস্থায় আছে, প্রত্যেকে রেভিনিউ যেমন দিতে পারছে এবং এমপ্লয়মেন্টও তাদের কমেনি। আমি আরো কিছু প্রতিষ্ঠানের সাথে ব্যক্তিগত আলাপ করে দেখেছি যে তাদের এমপ্লয়মেন্ট ঠিক অবস্থায় আছে। যদি এমপ্লয়িরা শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসে কিছু সমস্যার কথা আমরা শুনি, যে কোনো কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কেউ কেউ আবার হয়তো 60% ক্যাপাসিটিতে চালাচ্ছে, হয়তো কিছু বেকার হয়েছে। আবার সেলফ এমপ্লয়েড অথবা ছোট ব্যবসায়ী যারা, স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, তাদের একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা যদি আমরা আগামী অক্টোবর পর্যন্ত কোন রকমে চালিয়ে নিতে পারি, অর্থাৎ মানুষ না খেয়ে যদি না মরে, যেমন ধরেন সরকারেরও কিন্তু এই যে প্রচেষ্টাটা, এটা খুব ভালো উদ্যোগ। আপনার সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক কাজ সরকার করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা যেগুলি শুনি যে কিছু আপনার জনপ্রতিনিধি বলেন বা এই অসৎ কিছু ব্যক্তি যারা আত্মসাৎ করে আপনার বিভিন্ন বিষয়, বিভিন্ন দ্রব্যাদি, টাকাই বলেন বা চাল, যেগুলি আত্মসাৎ করে, এইগুলি কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। আমাদের সমাজ যেহেতু বিভিন্ন ভাবে আমাদের খারাপ হয়ে গেছে, কাজে সেটার কিছু সমস্যা আছে। এছাড়া আমাদের কিন্তু অনাহারে মরে যাওয়া
তারপরে একেবারে আপনার না খেয়ে থাকা, একবেলা খাচ্ছে, এরকম কিন্তু খুব বেশি শোনা যাচ্ছে। তো সকলের উদ্যোগের ফলে আমাদের যে ইকোনমি, এটি যদি অক্টোবর নাগাদ আপনার ভ্যাকসিন এসে যায়, তাহলে ইকোনমির যতটুকু ক্ষতি হওয়া সারা ওয়ার্ল্ড, ডব্লিউটিও বলেন, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ যারাই বলেন, যতটুকু ক্ষতির তারা আশঙ্কা করেছে, সারা ওয়ার্ল্ডে উন্নত দেশগুলি কিন্তু এই ধরনের রিসেশনের এফেক্টটা খুব তাড়াতাড়ি পড়ে। আমাদের দেশের এই ইফেক্টটা তাড়াতাড়ি পড়ে না। আমাদের ইকোনমিতে এটা একটা অনেক সময় আমাদের টলারেন্স আছে, আমাদের রেজিলিয়েন্ট একটা ভাব আছে। স্যার সেই স্যার আমি একটা বিষয়গুলি বিষয় যে আমরা প্রবৃদ্ধির কথা হয়তো ভাবছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের এখনো পর্যন্ত যে পর্যন্ত নীতি সহায়তাগুলো দেখছি, একেবারে এই কোভিড-19 আসার পর থেকে যে ধরনের পলিসি সরকার নিয়েছে, তাতে কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ অক্টোবর আমরা ধরে নিচ্ছি, সেই অক্টোবরের শেষ সপ্তাহ যদি আমরা ধরি, তাহলে আমার বন্যা এবং আরও নানান বিষয় হিসাব টিসাব মিলিয়ে দেখা গেছে যে খুব যে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ব সেটা কিন্তু মনে হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গার্মেন্টসের নিয়ে আমরা প্রথমে অনেক আলোচনা শুনেছি, বা অনেক বড় বড় সংস্থা আমাদের ফোরকাস্ট করেছে যে ঢাকায় বা বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে, আমেরিকান গবেষণা সংস্থা এগুলি বলছে। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির বিষয়গুলো দেখছি, এবং তারা এরকম অপকর্ম কেন করলো, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা ধরেই নিয়েছিল যে প্রতিদিন 20,000 মানুষ মারা যাবে, প্রতিদিন 30,000 মানুষ মারা যাবে, অর্থাৎ এত মৃত্যু যে দেশে হয় তখন কে কার খবর রাখে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটি হয়নি বলেই কিন্তু এখন সকল প্রকার দুর্নীতিবাজদের ধরা যাচ্ছে, এটি একটি দিক। অন্যদিকে যে বিষয়টি আসছে যে আমরা একটু দেখব যে এই মুহূর্তে আমাদের উদ্যোক্তাদের জন্য আর কি করার আছে, সেটি স্যার আপনার কাছ থেকে শুনবো। এবং আমাদের সঙ্গে আব্দুল কালাম আজাদ স্যার আছে, স্যারকে একটু জানিয়ে রাখতে চাই যে স্যার, আমরা কি অক্টোবরের শেষে বা তার আগে যদি ভ্যাকসিন বিশ্বে চলে আসে, আমাদের পাওয়ার সম্ভাবনাটা কবে, ঠিক মানে বাংলাদেশের মানুষ এই ভ্যাকসিনটি কবে পাবে? মোশাররফ স্যার বলছিলেন, স্যারের কাছে যাব। এবং স্যার, যে কথা বলছিলাম যে বিশ্বব্যাপী ফোরকাস্টের যে বিষয়টি দেখছিলাম, বা 2 মাস আগেও আমরা যে কথাটি শুনছিলাম, সেই জায়গায় কিন্তু আমরা নেই, যে ঘুরে দাঁড়াচ্ছে পুরো বিশ্ব, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এই কথা তো আমরা বলতে পারবো মোশাররফ স্যার। জি, জি, আমি আমি মনে করি যে আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ একটা সহনীয় ব্যাপার বলতে গেলে, কারণ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আছে। এখন যেরকম বন্যার কথা আপনারা বলছেন, যে এটি আগেও এসছে, এবং একটা দীর্ঘস্থায়ী বন্যা, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 3 মাসের একটা বন্যাকে আমরা কিন্তু মোকাবেলা করেছিলাম এর আগে। কাজেই এই সময়ও দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু বন্যা প্রতিরোধের জন্য, বন্যায় পুনর্বাসনের জন্য ব্যবস্থা যা করা দরকার সেগুলি করা হচ্ছে। আমাদের যে বিষয়টি হলো যে আমাদের উদ্যোক্তারা বসে আছে, এটি আমাদের দেখার বিষয়। আপনি যেটি বলেছেন যে নীতি সহায়তা যে পরিমাণ 1,03,000 কোটি টাকার 19টি প্যাকেজে যে নীতি সহায়তা ঘোষণা করা হয়েছে, এর মধ্যে ব্যাংকগুলিকে যথেষ্ট চাপে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে তারা এইগুলি তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করে। তবে কিছু সমস্যার কথা আমরা শুনছি, স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজে খুব বেশি যাচ্ছে না। আমরা বলবো, আমি আমার সহকর্মীদের সাথেও বিভিন্ন সময়ে কথা বলি, বাংলাদেশ ব্যাংক বলেন বা মিনিস্ট্রিতে, যাতে তাড়াতাড়ি করে আমাদের স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি গুলিকে চাঙ্গা করে। বড় বড় শিল্প কারখানা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, অনেকেই শিল্প প্রতিষ্ঠানের প্রোডাকশনে চলে গেছে। তো সেই পরিস্থিতিতে আমি আগে যেরকম বলছিলাম যে আমাদের যদি এমপ্লয়মেন্ট ঠিক থাকে, আমাদের ভোগ ঠিক থাকবে। কারণ আপনি দেখেন যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনো অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলেছিলেন যে কৃষি ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে, এবং কৃষিতে নজর দেওয়ার ফলে ধান চাল যেমন ভালো উঠেছে, সবজি, মাছ, স্যার স্যার মাংস, আজকে এইগুলি। আজকে একটিকে একটি মানে অসাধারণ বিষয়ে কি বলবো অনুমোদন দেয়া হয়েছে, যে কৃষি যন্ত্রপাতি অর্থাৎ হাই এন্ড
প্রোডাক্ট, কৃষিতে বড় বড় যন্ত্রপাতি, সেগুলো অর্ধেক দামে বাংলাদেশের মানুষ কিনতে পারবে, সেটির ভর্তুকি দেবে সরকার, অর্থাৎ 50% ভর্তুকি দেবে, এবং বেশ কিছু কৃষি যন্ত্রপাতি বাংলাদেশ যেন উৎপাদন করতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি দিক। অন্যদিকে আমাদের সঙ্গে কিন্তু একজন উদ্যোক্তা রয়েছেন, বিকন ফার্মাসিউটিক্যালসের তিনি ব্যবস্থাপনা পরিচালক, এবং তিনি এই করোনার সময়ে এটিও একটি বাংলাদেশের অর্জন আমরা বলতে চাই যে তিনি যে তার ঔষধটি তৈরি করেছেন এবং সেই ঔষধটি কিন্তু মানুষের প্রাণ রক্ষা করছে এবং সেটিও তারা বাজারে এনেছেন। এটাও কি এক ধরনের সক্ষমতা কিনা আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা ততক্ষণ আমাদের সঙ্গে মানে যিনি আছেন এবাদুল করিম এমপি, তার কাছ থেকে শুনবো যে কি কি ধরনের নীতি সহায়তা পেলে এই ঔষধ মানুষের হাতের কাছে পৌঁছানো যায়, এটি একটি দিক। আবার ভ্যাকসিন সবাই তৈরি করছে, আমরা সেটি করতে গেলে বা তাদের ওষুধটাই আমরা আমাদের এখানে প্রডিউস করতে গেলে বাধা কোথায়, সেই ব্যাপারে ভাবনা চিন্তা আছে কিনা। এবাদুল করিম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে, জি আপনি ঠিকই বলেছেন, যে ফেব্রুয়ারি আমরা বাজারে দিয়েছি। একটা ছোটখাটো ট্রায়ালও আমরা ফরমাল করেছি এবং সেই ট্রায়ালের রিপোর্ট পজিটিভ এসছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। এর মধ্যে তো ওষুধটি আসলে আরো ট্রায়ালে যেতে হবে, এটা আমরা আগের আলোচনায় বলেছি। এটা আমরা সবাই জানি যে ব্যাপকভাবে এটাকে ফেজ 3 ট্রায়াল যেভাবে হতে হয় সেভাবে আমাদের এখানে কিন্তু করা হয়নি, করা সম্ভব ছিল না। কারণ আমাদের যে ক্রাইসিসটা আমরা পাচ্ছিলাম, ডাক্তার সাহেবরা, ফিজিশিয়ানরা কি দিবে রোগীকে, কনফিউশনের মধ্যে ছিলেন। একবার হাইড্রোক্সিক্লোরোকুইন আসছে, আবার আইভারমেকটিন আসছে, মানে আবার এক একজন এক একটা বলছে। তো এইভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কিন্তু যাচ্ছিল। তো আমরা ফেভিপিরাভির নিয়ে যখন চায়নার সফলতা দেখেছি, দেখে আমরা উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই, এবং আমরা আমাদের মানুষের মধ্যে কার্যকারিতা দেখার জন্য এই ট্রায়ালটির ব্যবস্থা করি। এবং সোসাইটি অফ মেডিসিন অত্যন্ত, আমি বলবো যে ইয়ের পরিচয় দিয়েছে আমাদের সাথে, যে ওনাদের যে দায়বদ্ধতা সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সে ওনারা এগিয়ে এসছেন এবং যথাসময়ে খুব দ্রুততার সাথে ওনারা এই ট্রায়ালটি সম্পন্ন করেছে। তো এটা আমাদের জন্য একটা নির্দেশনা হিসেবে থাকলো ফিজিশিয়ানদের। তো যাই হোক, এটা মানুষের মধ্যে একটা সাহস সঞ্চার করেছে যে একটা মেডিসিন আছে যেটা নাকি ট্রায়ালের মাধ্যমে প্রুভ করা হচ্ছে। যে কথাটি বলা হচ্ছিল যে আমরা নীতি সহায়তার কথা যেটা বলা হচ্ছে, নীতি সহায়তা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ভাইরাসে বাংলাদেশের যখন এটা শুরু হলো, শুরুতেই কিন্তু উনি সতর্ক ছিলেন এবং উনি ঘোষণাও দিয়েছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য বা যে সমস্ত ফ্যাক্টরি গুলো লেবার ওরিয়েন্টেড, সেই ফ্যাক্টরি গুলাকে কিভাবে উনি টিকিয়ে রাখা যায়, সেই জন্য তাদের উদ্যোক্তাদের যাতে স্যালারি দিতে পারে, শ্রমিকদের যাতে অসুবিধা না হয়, ছাঁটাই করতে না হয়, এগুলোর জন্য কিন্তু উনি সাপোর্ট দিয়েছেন। তারপরেও লোন সাপোর্ট আছে, 5% ইন্টারেস্টে গভর্নমেন্ট 4% বেয়ার করবে, এরকম ঘোষণাও আছে। তা আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল দিকটা গভর্নমেন্ট তার যতটুকু ক্ষমতা আছে তার চেয়ে আমি বলবো যে পুরোটাই ওনারা করছেন। অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের শিল্প ইন্ডাস্ট্রিগুলি, শিল্প কারখানাগুলিকে বাঁচিয়ে রাখার জন্য, সচল রাখার জন্য যা করণীয় সবটাই করছেন। এখন উদ্যোক্তারও তো কিছু দায় দায়িত্ব আছে, সেটা আমাদেরকে বসে থাকতে তো হবে না যে গভর্নমেন্ট সব করে দিবে আর আমরা বসে বসে ফ্যাক্টরি চালাবো, এটা সম্ভব না। আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। আর সেদিক থেকে একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে আমাদের ইন্ডাস্ট্রি দেশ এক সময়, অর্থনীতি এক সময় ছিল শুধুমাত্র কৃষি নির্ভর। এরপরে আমরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি নির্ভরের দিকে যাচ্ছি, কিন্তু এখনো কিন্তু আমরা ঠিক শিল্পায়নের রাষ্ট্র এটা বলা এখনো সময় আসেনি। আর যেটুকু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু এখনো আপনার এক্সপোর্ট নির্ভর আমাদের এই ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের দেশের লোক হয়তোবা, আমরা যেহেতু বন্যা, সাইক্লোন, এইগুলোর মধ্যে আমরা নিজেদেরকে অভ্যস্ত করেছি, আমরা এগুলোর মধ্যে ফ্যামিলিয়ার আছি। সুতরাং আমরা এটাকে, এই ক্রাইসিসটা যদি অক্টোবরের মধ্যে শেষ হয়, তাহলে আমরা নিশ্চয়ই, আমার বিশ্বাস হয় যে যেটা আমাদের মোশাররফ ভাই বললেন, মাননীয় সাবেক এনবিআর এর চেয়ারম্যান সাহেব, উনি যেটা বলেছেন, আমি ওনার সাথে একমত। হ্যাঁ, আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আমাদের জনগণ
এরকম ধরনের ক্রাইসিস মোকাবেলা করেছে শত শতবার। কাজেই এগুলো আমাদের জন্য খুব অস্বাভাবিক আমি ব্যাপার আমি হবে একটু না। বেবদুল করি, মেবি আপনার কাছ থেকে একটু শুধু ধরিয়ে রাখতে চাই যে এরকম ভ্যাকসিন আমরা করতে পারি কিনা, বা তাদের যারা যারা করছে তাদেরটি আমরা অনুমোদন নিয়ে, যেমনটা জাপানের ফ্যাবিপির আপনি করেছেন ওইরকম বিশেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটি এখন সবচেয়ে বেশি আলোচিত, সেটি আমরা পারি কিনা সেই সম্ভাব্যতা নিয়ে নিশ্চয়ই আপনি চিন্তা করেছেন কিনা আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে ফার্মেসি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান তিনি আছেন, তার কাছ থেকে একটু শুনবো যে এই যে আমরা বা ডব্লিউটিও বলছে যে অক্টোবরের শেষ সপ্তাহকে একটা ডেডলাইন হিসেবে ধরে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে, এটি একটি দিক। আবার সাম্প্রতিক সময়ে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বের পরিস্থিতির আলোকে বলেছে যে এখন সবচেয়ে বেশি সচেতনতা হচ্ছে প্রধানতম একটা বিষয়, যে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমার কার্যকর ভ্যাকসিন এবং ঔষধ আমরা হাতে নিতে না পারছি বা মানবদেহে দিতে না পারছি, সচেতনতা হচ্ছে এখন সবচেয়ে বড় একটি বিষয়। এই ধারাবাহিকতায় আবার বাংলাদেশের পরিস্থিতি কিছুটা আমরা ভালো বলতে চাই, এবং সেই সুযোগে মানুষের মধ্যে নিয়ম না মানার প্রবণতাও কিন্তু আবার অনেকভাবে বেড়ে গেছে। সব দিক থেকেই কিন্তু বিপদের আভাস কিন্তু আমরা পাই। কি করণীয়, কি বলবেন? ধন্যবাদ প্রণব সাহা আমাদের এই নিউজে, এবং যারা কাস্টিং প্রণালী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের পক্ষ থেকে। আপনি প্রথম যে আজকের যে বিষয়বস্তু করোনা এবং এটা আশার আলো দেখাচ্ছে কিনা, আমার মতে সত্যি এটা আশার আলো দেখাচ্ছে। প্রথমত আমাদের আজাদ খান স্যার তার স্বভাব সুলভ ভঙ্গিতে যে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন ধাপগুলো, এবং বিভিন্ন এই যে 19টি যে ভ্যাকসিন যেগুলো আবিষ্কৃত হয়েছে, সেই আবিষ্কৃত অংশ থেকে বলা হয়েছে যে কেউ ফার্স্ট ট্র্যাক 1-2 ক্লিনিক্যাল ট্রায়াল পাস করেছে, কেউ থার্ড স্টেজে আছে, বা কেউ থার্ড স্টেজ পাস করবে এই অবস্থায় রয়েছে। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে অক্টোবর বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা বাজারে একটা ভ্যাকসিন পাচ্ছি। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কেমন ভাবে থাকবো, এটাই বিরাট একটি অংশ। আমরা প্রথমত এই আলোচনায় চলে এসছে যে আমেরিকা বা ব্রিটেনের গবেষণা থেকে যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন হয়েছে। সম্পূর্ণ সরকারের নেওয়া পদক্ষেপের কারণে, সরকার যে সঠিকভাবে পদক্ষেপগুলো নিয়েছিল এবং তারা সর্বস্তরের যে জায়গাগুলোতে পৌঁছতে পেরেছিল, মানুষকে সচেতন করবার যে বিষয়টি সেটি কিন্তু করতে পেরেছিল, এবং সেটির ফলে আজ কিন্তু মৃত্যুর হার কিন্তু অনলি 1.3 এর নিচে, আজকে পর্যন্ত 1.28। তার মানে সরকার কিন্তু বিরাট একটি সক্ষমতা সেখানে দেখিয়েছে, এবং আমরা সব এটা আশা করতে পারি এইভাবে মানুষকে সচেতনতা করে এবং এলাকা ভিত্তিক যে নাম্বার অফ ইনফেকশনের সংখ্যা যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে লকডাউন করে তাদের জোন ভিত্তিক ভাগ করে এটাকে কন্ট্রোল করা। মানুষের একটু অস্বস্তি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে আমরা জানি, কিন্তু এই অস্বস্তির দিকে ছাপিয়ে যদি আমরা তাদেরকে বুঝাতে পারি, তাদেরকে কনভিন্স করতে পারি যে না, এটা শুধুমাত্র দেশ এবং জাতির সকলের মঙ্গলের জন্য এটি হচ্ছে, এবং অনেকেই সেটা শুনছেন, বুঝছেন, এবং এভাবেই যদি আমরা সামনের দিকে আগাতে পারি, তাহলে এই যতক্ষণ পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা হাতে না আসছে, যে স্ট্র্যাটেজিতে আজকে সরকার গ্রহণ করেছে সেইভাবে যদি সামনের দিকে এগিয়ে যায়, আমার মনে হয় আজকের যে আপনার আলোচনার বিষয়বস্তু, যে আশার আলো আমরা দেখতে পারি, ডেফিনেটলি সেটা আমরা ধারণ করতে পারি, বুঝতে পারি। স্যার, আমি আসবো আবারও আপনার কাছে। আমি ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যারের কাছে যেতে চাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে একেবারে শুরুতেই আপনার কাছে জানিয়ে রাখা ছিল যে আসলে এই অক্টোবরের শেষ ডব্লিউটিওর বক্তব্য অনুযায়ী যদি অক্টোবরের শেষ সপ্তাহ আমরা ধরেই নেই, তাহলে ওই ভ্যাকসিন যেগুলো আসছে সেগুলো আদেও বাংলাদেশের মানুষ পাবে কিনা, বা বাংলাদেশের উদ্যোক্তারা আছে তারা যদি সেটি এখানে তৈরি করে তাহলে হয়তো সেটা সহজলভ্যতা থাকে। আবার এই মাসের শেষ দিন অথবা আগামী মাসের প্রথম দিনটিতে কোরবানি ঈদের যে বিষয়টি আছে, এবং আমাদের যে টেকনিক্যাল জাতীয় কমিটি আছে তারা কিন্তু বারবার বলছেন যে একটি নিয়ম নীতির মধ্যে, অর্থাৎ কোরবানির হাটে কতজন যেতে পারবেন, কোন টিকিট দিয়ে ঢুকবেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। অর্থাৎ সেই ধারাবাহিকতা কতটা পালনীয়
সেটিও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আপনার কাছ থেকে শুনতে চাই, একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিশ্চিত ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা খান আবুল কালাম আজাদ স্যারের কাছে বিরতির আগেই প্রশ্ন রাখা ছিল যে স্যার ভ্যাকসিন আমরা কবে হাতে পাবো, বাংলাদেশের মানুষ সেটি একটি দিক, অন্য দিক হচ্ছে সামনে কোরবানি আসছে, কি ধরনের সতর্কতা? খান আবুল কালাম আজাদ স্যার। ধন্যবাদ। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটির ব্যাপারে এখানে 3টি পয়েন্ট শুধু আমি বলে দিতে চাই। নাম্বার 1, হু ডিক্লেয়ার করেছে যে সমস্ত জায়গায় হাই রিস্ক পপুলেশন বেশি সেখানে আগে ভ্যাকসিন দেওয়া হবে, লো রিস্ক যেখানে সেখানে একটু পরে যাবে। এটা একটা ব্যাপার। তো সেখানে হু চেষ্টা করবে সব জায়গায় দিতে। 2 নম্বর হচ্ছে যে আপনার অক্সফোর্ড বলেছে যে যত ভ্যাকসিন দরকার হয় তারা ইমিডিয়েট এটা ফেজ 3 পার হয়ে গেলে, লাইসেন্স পেয়ে গেলে যত প্রয়োজন এটা তৈরি করতে পারে। 3 নম্বর কথা হচ্ছে চায়না আমাদেরকে বলে দিয়েছে যে চায়না আমাদের তাদের প্রথম ডিগ্রি আত্মীয়, অতএব বাংলাদেশ ওই চায়নার থেকে প্রথম স্টেজেই তাদের এটা তৈরি হয়ে গেলে এটা পাবে। আমরা জানি যে চায়নার মানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি অসাধারণ। তারা ইচ্ছে করলে তাদের যেরকম আপনার এইরকম কোটি কোটি লোক, এইরকম তারা কোটি কোটি একদিনে তৈরি করতে পারে। এটা একটা। আর চতুর্থ নিউজ যেটা হলো আমাদের জন্য খুব ভালো, আমরা মে মাসে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে দুটো বাংলাদেশের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টররা মন্ত্রণালয়ে গিয়ে মিটিং করেছেন যে কখনো যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে তার পেটেন্টে এই দুটো কোম্পানি বাংলাদেশের মানুষের জন্য মুহূর্তের মধ্যে তৈরি করতে পারবে, এবং সেটা এখনো ভ্যালিড রয়েছে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথমেই এই ভ্যাকসিনের ব্যাপারটা নজর দিয়েছেন, এবং এটা আমি জানি, আমি কোম্পানিদের নাম এখন বলছি না, কিন্তু এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে যে একটা ইফেক্টিভ ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্রই এটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো। এবং বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত জনদরদী, তার এটা কিন্তু নজর ছিল প্রথমেই, এবং তিনি এটা দেখে এটা বলেছেন। অতএব আমরা হয়তো ভ্যাকসিন পাবো। এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে বা অন্যরা যদি আরো উদ্যোগী হয় তাহলে তাদেরকেও এটার মধ্যে ইনভলভ করতে পারে, তাহলে আমাদের প্রোডাকশনটা অনেক হতে পারে। এবং আমরা যেমন ওষুধ অনেক বিদেশে রপ্তানি করি, আমরা অনেক আন্ডার প্রিভিলেজ কান্ট্রিতে এই ভ্যাকসিনও রপ্তানি করতে পারি। নাম্বার 2, আপনি যেটা বলেছেন যে কুরবানি, এটা একটি ধর্মীয় উৎসব এবং মানুষ হাটে যেতে পছন্দ করে। কথা হচ্ছে যে হাটে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার এবং আপনার মাস্কের ব্যাপার, এবং ওখানে গরুদের ছাগলদের দূরে দূরে দাঁড় করিয়ে রাখবো, এবং ওখানে তো মানুষ বলে কয়ে যাবে না আমি এতটা, এই গ্রুপের পিপুল এতটা বাজে হাঁটে যাবে, এই গ্রুপের পিপুল অতটা বাজে হাঁটে যাবে। এখন যখন তারা সবাই মিলে হাঁটে যাবেন, হাট কর্তৃপক্ষ তার তো বিক্রি চাইবেই। যতই আমি লিমিটেড হাট বলি না কেন, আসলে এটা রিস্কি থেকেই যাচ্ছে। এবং অনলাইনে যে আপনার হাটের ব্যাপারটি ছিল, আমি মনে করি একজন আমাদের যে এখন পলিসি যে মানুষকে নিরাপদে রাখার জন্য, আমাদের প্রফেসর শীতেশ স্যারও বললেন যে আমাদের জনগণকে এই নিরাপদ দূরত্বে বজায় রাখা, এই যে আপনার রেড জোনে রাখা। তো আমরা এখনো কিন্তু রেড জোনের মধ্যে রয়েছি। আমরা কি বলে আপনার যে লকডাউনের মধ্যে রয়েছি, সেইখানে আমাদের ছট করে খুলে দেওয়াটা ঠিক হবে না। আমি মনে করি যে যদি সম্ভব হয়, এখনো অবস্থা বিবেচনায় সামগ্রিক পরিস্থিতি আলোচনা করে আমাদের অনলাইনে আপনার এবার পশু কেনা বেচাটা করাটা উত্তম। কারণ যতই আমরা বলি না কেন, ওখানে আপনার পশুর স্বাস্থ্য ভালো থাকবে না, বিক্রেতার স্বাস্থ্য ভালো থাকবে না, ক্রেতার স্বাস্থ্য ভালো থাকবে না। যারা 5-6 দিন এক নাগাড়ই হাটে থাকবেন তাদের পক্ষেও আপনার স্বাস্থ্য বজায় রাখা ঠিক হবে না। এবং সেই জন্য আমি মনে করি সামগ্রিক অবস্থা বিবেচনায় হাটের যে এই যে প্রাচীন ধারণা বা আমাদের পূর্বের বছরকার ধারণাগুলো, সেগুলো একটু পরিবর্তন করে দেখতে হবে। যদিও আমাদের এস্টাবলিশ হাট কিন্তু অনেক জায়গায় এখনো চলে, এখনো কিন্তু মিরপুরে হাট চলছে। তো আমি জানি না সেটার থেকে কি অবস্থা রয়েছে। তো আমার মনে হয় যে
এই কথা বিবেচনায় আমাদের অনলাইন এই পশুর হাট করাটাই উত্তম। ধন্যবাদ। জি স্যার, আসবারও আসবো, মোশাররফ স্যারের কাছে যেতে চাই। স্যার, মানে গরুর হাট নিয়ে তো আমরা দেখেছি যে টেকনিক্যাল কমিটি তার যে সুপারিশ, সেই সুপারিশের মধ্য দিয়ে থাকা অনলাইন কেনাকাটার কথা আমরা সবাই বলছি, এবং রাতারাতি এই বিষয়টি বাংলাদেশ ডেভেলপ করেছে যে অনলাইনে অনেকেই দেখছেন, পছন্দ করে রেখেছেন, একেবারে অর্ডারও চূড়ান্ত, এরকম খবর আমাদের এখানেও আছে। কিন্তু কোরবানির আরও একটি বড় যে দিক, ধর্মীয় দিক তো আছে, তার বাইরে যে দিকটি সেটি হচ্ছে যে এটার সাথে সম্পৃক্ত অত্যন্ত ছোট ছোট ব্যবসার সঙ্গে মৌসুমি ব্যবসায়ী যারা আছে তারা জড়িত, চামড়া সেটার সাথে জড়িত, এবং নানান ছোট ছোট জিনিস, যেমনটা বলছিলাম চাটাই, কামার, কুমার, মানে এদের কিন্তু একটা বড়, আমরা হিসেব করে দেখেছিলাম যে প্রায় 38টি ছোটোখাটো প্রোডাক্ট কিন্তু এই কোরবানি ঈদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা প্রায় বছরে যদি এই ঈদে গেল বছর আমাদের যে হিসাব, প্রায় 23,000 কোটি টাকার ফ্লো হয়েছিল। তো এরকম এই কোভিড-19-এর মধ্যে একটা খারাপ সময়ের মধ্যে যদি সেটা হয় তাহলে মন্দ কি? আমরা তো আশার আলো দেখতেই পাই, আশান্বিত হতেই পারি। স্যার কি বলবেন? এই জনাব আজাদ সাহেবও বলেছেন যে স্বাভাবিক যেসব হাট বাজার আছে সেগুলি কিন্তু এখনো চালু আছে। কুরবানির সময় যেটি হয়, স্পেশাল কিছু কুরবানির হাট বাজার হয়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়। কিন্তু ওই যে উনি যেটা বলেছেন, মিরপুরের হাট কিন্তু এখনো চালু আছে। আর গ্রামে গঞ্জে যেসব হাটে গরু বিক্রি হয় সেগুলি এখনো চালু আছে। কুরবানির সময় একটু বেশি আসবে। আপনি দেখেন আমাদের দেশে শহরে বলেন বা গ্রামে বলেন, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজারগুলি আছে সেইগুলিতে কিন্তু অনেকেই লকডাউন মানছেন। লকডাউন কিংবা ওই যে সোশ্যাল ডিস্টেন্স এগুলি কিন্তু কেউ মানে না। তারপরেও আল্লাহর রহমতে বলতে পারেন যে এই শ্রেণীর লোকজনের কিন্তু খুব যে এফেক্টেড হচ্ছে তারা এবং মারা যাচ্ছে সেটি কিন্তু খুব বেশি বলা যাবে। কাজেই যেহেতু আমাদের নিত্য বেঁচে থাকার জন্য যেসব হাট বাজার আছে, কাঁচা বাজার আছে, সেগুলি চালু আছে। এই একটা সিজনাল কোরবানির হাট এটি একেবারে বন্ধ করে দেওয়া ঠিক না। আপনি নিজেই বলেছেন যে এটার সাথে জড়িত অনেক ধরনের ব্যবসায়ী আছে, এই যারা গরু পালন করছে। এই কৃষকদের মধ্যেও অনেকে কুরবানির জন্য গরু পালন করে, আবার খামার যারা করছে তারা তো আছে। এটা একটা বিষয়। আর এটার সাথে ফরিয়া ব্যবসা, অনেকে কিনে নিয়ে এনে ব্যবসা করে, এরাও কিন্তু একটা বড় রকমের পুঁজি নিয়ে বসে আছে। আর যারা মাংস কাটে বা প্রসেস করে চামড়া কিনে, এরাও আছে। কাজেই এটিকে চাইলেই আমরা যদি বলি তাই বন্ধ করে দেওয়া যাবে না। অনলাইন জনপ্রিয় হোক, অনলাইনে কেনাকাটা হোক, এটা ভালো। এবং এর ফলে হবে কি, যে আমাদের দেশে অনলাইন ব্যবসাটাও ভালো হবে, এটা তো আছেই। কিন্তু আমার কথা হইলো যে জমজমাট না হলেও যে পরিমাণ বিক্রি করা দরকার এই কুরবানির জন্য, সে পরিমাণ বিক্রি কোনো না কোনো ভাবে হবে এবং হওয়া উচিত। কারণ হলো আপনি যদি ওই আবশ্যকতার কথাও বলেন, কোরবানি যাদের উপর ফরজ, কেউ যদি এখন বলে যে না ঠিক আছে আমি এবার কোরবানি না দিয়ে গরিবকে এই টাকাটা দিয়ে দিব, সেটাতে কিন্তু কোরবানির ফরজ আদায় হবে না। তো সেই জন্য সকলেই কুরবানি দিবে। আমার যেটা পরামর্শ, গ্রামে গঞ্জে যেহেতু আহ করোনার প্রকোপটা খুব বেশি রকমের দেখা দেয়নি, যদি এরকম ব্যবস্থা কারো থাকে যে ঠিক আছে আমি ঢাকা শহরের গরুর হাটে গেলাম না, আমার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম গ্রামে, সেটি সেখানে ডিস্ট্রিবিউশন। কোরবানি তো খালি গরুর গোশত খাওয়াটা বড় কথা না, সেখানে যদি কোরবানি দেওয়ার পরে গরিব মানুষকে বিলিয়ে দেয়, সেটা আরো বড় রকমের কাজ হবে। কোরবানির ক্ষেত্রে এই যে স্টেক হোল্ডার আছে তারা কিন্তু এর ফলে বেনিফিটেড হয়েই যাবে। আর যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সকলেরই ব্যবসার ক্ষতি হবে এবং এর ফলে ওভারঅল ইকোনমির একটা সাইড আবার ডার্কে চলে যাবে। আপনার প্রথম দিকের আরেকটি কথা আমার খুব ভালো লেগেছে, সেটা আমি এখন উল্লেখ করতে চাই। সেটি হলো যে আজকের যে
ইয়ের কথা বলেছেন আপনি, যে একনেক সভায় একটা সিদ্ধান্ত হয়েছে যে কৃষি যন্ত্রপাতি যেগুলি আছে সরকার অর্ধেক দামে এগুলি দিয়ে দিবে। বর্তমান সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কিন্তু এই সাহসটি আছে যে কৃষির জন্য বা যে কোনো মানুষের জন্য সরকার যে সহায়তাটা এটি সাহসের সাথে দিয়ে দিতে পারেন। কোত্থেকে টাকা আসবে এটি বড় কথা না। আপনি দেখেন গত প্রায় 15 বছর যাবৎ সারের মূল্য একই আছে এবং এই 14 টাকা কেজি। আর এই সার বা এই বাবদ ভর্তুকি 9,500 কোটি টাকা। আবার আপনি দেখেন যে কৃষির প্রতি যত্ন দেওয়ার ফলেই কিন্তু আপনার কৃষির সকল ক্ষেত্রে এই প্রোডাকশন, তারপরে ভ্যারাইটিস প্রোডাকশন, তারপরে উচ্চ ফলনশীল প্রোডাকশন, আপনার ডাইভার্সিফিকেশন অফ প্রোডাকশন, যেমন ধরেন পোল্ট্রি আছে, ফিশ আছে, তারপরে আপনার এই যে ইয়ের খামার, গরুর খামার, তারপরে সেটা থেকে দুধ হওয়া, সব কিছুতেই কিন্তু আপনার একটা বিস্তৃতি একটা ঘটছে। শিক্ষা খাতে আমি দুঃখের সাথে একটু বলছি, শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে এই দুইটা জায়গায় কিন্তু কৃষির মতো এত ডিসিপ্লিন এখনো ফিরে আসে নাই। স্বাস্থ্য খাতের কিছু ইনডিসিপ্লিনের লক্ষণ আমরা এবার দেখেছি। আমার মনে হয় এবারের যে অভিজ্ঞতা, পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নও আমাদের দেশে ভালো হবে। তো আমি আমাদের যে বর্তমান যে লক্ষণ দেখা যাচ্ছে যে করোনা ভাইরাস সারা ওয়ার্ল্ডে এবং বাংলাদেশে যদিও এখনো হ্রাস টানা সম্ভব হয় নাই, এখনো আমাদের দেশে পিকের দিকে যাচ্ছে, নামার দিকে এখনো লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কিছুটা ভালো লক্ষণ মাঝে মাঝে আমরা দেখতে পাই। এবং আমার মনে হয় যে ভাইরাসের টিকা যেই সময় আমাদের দেশে আসবে সেই সময়ের আগেই আমাদের ডাউন ট্রেন্ড যে এই মহামারীর সেটি আমরা দেখতে পাবো এবং আমাদের ইকোনমি ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ কিন্তু এখন থেকেই আমরা দেখছি। আপনি খেয়াল করবেন রেডিমেড গার্মেন্ট দুরবস্থার কথা, আমি শেষ করছি, রেডিমেড গার্মেন্টস এর দুরবস্থার কথা তারা নিজেরাই কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল যে 300 কোটি ডলারের ইয়ে চলে গেছে, কি বলে, অর্ডার চলে গেছে। এই অর্ডার আবার ফিরে আসতেছে এবং জুন মাসেই 225 মিলিয়ন ডলার আপনার রপ্তানি হয়েছে। কাজেই আমার মনে হয় যে এখন আমরা যদি খালি যোগাযোগটা ভালো রাখতে পারি, আমাদের ব্যবসায়ীরা যোগাযোগ করবে, আমাদের সরকার যোগাযোগ করবে এবং আমাদের ডিপ্লোম্যাটসরা, ইউরোপিয়ান দেশ। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে চায়না কিন্তু আমাদেরকে যে সুবিধাটা রিসেন্টলি দিয়েছে 97% আপনার ডিউটি ফ্রি, এখন কিন্তু রেডিমেড গার্মেন্টস এরও একটা বড় বাজার চায়না হবে, কারণ সেইখানে আপনার এখন দাম বেশি পড়ে। আমরা যদি হাই কোয়ালিটি প্রোডাক্ট চায়নাতে পাঠাই, যেমন স্যুট, জ্যাকেট, এগুলি, সেটারও একটা বড় বাজার চায়নাও হইতে। অতএব এটা কিন্তু নতুন একটা সম্ভাবনা নিয়ে এসেছে এবং অনেকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং বলেছেন যে এটি কিন্তু আমাদের জন্য বিরাট একটা সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি। এটি একটি দিক এবং প্রত্যেকটি ক্রাইসিস নতুন নতুন সুযোগের কিন্তু সৃষ্টি করে এবং আমরা আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা আছেন মোহাম্মদ এবাদুল করিম, তার কাছ থেকে একটু শুনবো এই যে অনলাইন ব্যবসা, আমাদের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতি ব্যবহার এত বেড়ে যাওয়া এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গেলে দেখা যায় যে এই কোভিডের মধ্যে সব কিছু স্বাভাবিক রাখতে একটা বিষয় কিন্তু এক ধরনের মানুষ কিন্তু কাজ করে যাচ্ছে, এক ধরনের সেবা কিন্তু চলে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পণ্য সেটা কিন্তু আমরা পাচ্ছি। আমার কথা হচ্ছে যে বিশ্বব্যাপী যেখানে লকডাউন, বিশ্বব্যাপী যেখানে ঘরে থাকার একটা নির্দেশনা, সেখানে বাংলাদেশের মানুষ কিন্তু কর্মমুখর, অর্থাৎ এই ধারাবাহিকতা আমরা অর্থনীতিতে নিশ্চয়ই একটা প্রভাব পড়বে। এবাদুল করিম, আপনি কি ভাবছেন? অনলাইন বিজনেসটা কিন্তু সারা বিশ্বেই এখন একটা নতুন দিগন্তের সৃষ্টি করেছে এবং আমরা বিদেশেও দেখেছি, ডেভেলপ কান্ট্রিতেও অনেক বড় বড় শপিং যেগুলো চেইন আছে সেগুলো কিন্তু অনেকটা বিপদগ্রস্ত আমি বলবো অনলাইন বিজনেসের কারণে। কারণ ঘরে বসেই যেহেতু সবকিছু পাওয়া যাচ্ছে, কে যাবে শপিং মলে? তো এটা কিন্তু আগেই শুরু হয়েছে এবং বাংলাদেশে এই কোভিডের প্রভাবে আমার মনে হয় যে এখানেও এটা চালু হয়েছে এবং
এটা জনপ্রিয়তা পাচ্ছে এবং আমার মনে হয় যে খুব অচিরেই এটা একটা ভালো ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়িয়ে যাবে। তো আমি একটা জিনিস একটু দৃষ্টিপাত করতে চাই, যদি আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়। যেটা বলছিলাম যে ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা, ঘুরে দাঁড়ানোর বিষয়টাতে আমাদের তো নিজস্ব উৎপাদন ব্যবস্থা তো একটা আছে, সেই সঙ্গে এটা বিপণনের একটা ব্যাপার আছে। যেহেতু বিদেশ নির্ভরশীলতা আছে দুইটা জায়গায়, একটা হচ্ছে আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের একটা ব্যাপার আছে। সেখানে যদি ওই দেশগুলো, যে দেশে আমাদের লোকেরা কাজ করে, সেই দেশগুলোর অর্থনীতি যদি আমাদের এই কোভিড এর ম্যানেজমেন্টের পর যদি দ্রুত তারা ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু সেখানে তারা এই এমপ্লয়মেন্ট কিন্তু বহাল রাখতে পারবে না, সেখান থেকে লোক ফেরত আসার সম্ভাবনা আছে। তা আমি আমার যেটা মনে হয় যে আমাদের সরকার নিশ্চয়ই এই বিষয়ে সচেতন আছেন, এবং অন্য যেটা বললেন যে আমরা চায়না মার্কেট খুঁজবো, এরকম আমাদের বিকল্প এমপ্লয়মেন্টের জন্য কিন্তু ভাবতে হবে এই মুহূর্ত থেকেই। আদারওয়াইজ বিপদ যখন চলে আসবে, যদি লোক ফিরতে শুরু করে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বিশাল চাপ সৃষ্টি করবে এখানে। দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর উপরই নির্ভরশীল বেশিরভাগ। যদি চায়না নতুন ভাবে আগায় আসে তাহলে তো খুবই ভালো, আর যদি এটা না হয় এখানে যদি মার্কেট আমাদের, তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের এখন প্রার্থনা করতে হবে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেন সুস্থ থাকে, তারাও যেন ভালো থাকে। আমরা শুধু নিজেরা ভালো থাকলেই হবে না, এটা বৈশ্বিক ব্যাপার। সারা বিশ্ব অর্থনীতি কিন্তু সাথে আমাদের সম্পৃক্ত থাকছে। আমরা ওষুধের কথা যদি বলি, তো ওষুধ তো আমরা রপ্তানি করি, আমরা কিন্তু বুঝতে পারতেছি বিদেশের অবস্থাটা আমাদেরকে টানছে। কেন টানতেছে তারা? বিকজ আমাদের প্রাইস কম, তারা এখন ইকোনমিক প্রাইসে তারা প্রোডাক্ট দিচ্ছে। তো এটা কিন্তু অর্থনৈতিক চাপেরই একটা ব্যাপার। এখানে কিছু কিছু সেক্টরে হয়তো আমরা বেনিফিটেড হব, কিছু কিছু সেক্টরে আমরা চাপের মধ্যে থাকবো। এইগুলো বিবেচনায় রেখে আমাদের ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছে, তারা যদি এখন থেকে সচেতন হয় এবং বিকল্প পথ খুঁজতে শুরু করে, তাহলে আমার বিশ্বাস সরকার তো নিশ্চয়ই নিঃসন্দেহে অনেক চেষ্টা করছেন, আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, এবং যে কোনো বিষয়ে সুপরামর্শ নিয়ে গেলে সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা গ্রহণ করতে কখনোই দ্বিধা করেন। তো সেই দিক থেকে আমাদের ভাগ্য ভালো আমি বলবো। এখন সবাই মিলে বিকল্প চিন্তাটা এখনই শুরু করা আমার মনে হয় খুবই জরুরি। আর আরেকটা বিষয় বলছিলেন যে আমাদের সক্ষমতা এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে, এটা প্রফেসর খান আবুল কালাম আজাদ সাহেব তো বললেন যে উনি 2টি কোম্পানি, আমি ঠিক জানি না কোন 2টি কোম্পানি, তবে আমি এটুকু জানি যে অ্যাটলিস্ট 2টি কোম্পানির ফ্যাসিলিটি আছে, দেয় ফ্যাসিলিটি। তারা যদি আন্ডার লাইসেন্স হতে পারে প্রোডাকশন, যদি বিদেশি টেকনোলজি কপি করা নাও যায় রাতারাতি, তাহলে যেরকম এখন রেগুলেটেড মার্কেট গুলিতে আমি দেখছি ফার্মাসিউটিক্যাল, যদি ইয়ার কথা যদি বলা হয়, অ্যাবিগানের কথা, অনেক দেশই কিন্তু আন্ডার লাইসেন্স প্রোডাকশন করছে এবং তারা তাদের দেশে সেগুলো বিক্রি করছে। আমাদের দেশেও আমার মনে হয় আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে কিন্তু আন্ডার লাইসেন্সের ফ্যাসিলিটিটা আমরা পাবো, এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয়। আর যেহেতু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আমাদের দেশে আছে, সুতরাং এটা দ্রুতই আমাদের দেশের মানুষ আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করতে পারবে বলে আমি বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ। আবারও খান আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব, কিন্তু তার আগে আমরা ফার্মেসি বিভাগের মাননীয় চেয়ারম্যান ডক্টর সীতেশ চন্দ্র বাসারের কাছে একটু যেতে চাই। স্যার, একটা বিষয় যে আমরা কোভিড যেভাবে মোকাবেলা করলাম, যে বুঝতেই আমাদের 2 মাসের বেশি চলে গেল, এবং এই কোভিড কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য খাতের নানা ধরনের অব্যবস্থাপনা কিন্তু হাত দিয়ে দেখিয়ে গেছে। শুধুমাত্র আমাদের দেশে তা না, বিশ্বব্যাপী সেটি দেখিয়ে গেছে। কিন্তু আমরা অতি সম্প্রতি দেখছি যে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। আজকে 1,03,000 মানুষ মানে সুস্থ হয়েছেন, যেটি 1 মাস 2 মাস আগেও মানে কল্পনাতেও ছিল না, এবং আগামীতে এই সুস্থতার হার কিন্তু অনেক বাড়বে। সবকিছু মিলিয়ে আর কোথায় কোথায় নজর দেওয়া দরকার ছিল? ধন্যবাদ। একটু যদি আজকের চিত্রটা যদি আমরা দেখি, আমরা গত 15 দিনের চিত্র যদি দেখি, যে আক্রান্তর সংখ্যা প্রায় কিন্তু 4,000-এর যেটা ছিল সেটা প্রায় 3,000-এর কাছাকাছি এসে নেমে গেছে। সুস্থতার হার কিন্তু আপনার এই গত 3 দিনে কিন্তু 5,000-এর উপরে চলে গেছে আপনি যদি দেখেন। আবার যদি আপনি মৃত্যুর হার যদি দেখেন, তাহলে গত 8 তারিখের থেকে একটু ডিক্লাইন হতে শুরু করেছে, এবং এই গত 2 দিন একটু উপরে উঠেছিল, আবার আজকে গত 2 দিনে নামছে। অর্থাৎ মৃত্যুর হারটা কিন্তু নামছে, এবং
সেটি কিন্তু রেটটা 1.28 আজকে, এবং সেই সাথে পরীক্ষার যদিও একটু সক্ষমতার আমাদের নাম্বার অফ টেস্টের সংখ্যা বেড়েছে, সেই হারে কিন্তু টেস্টের পরিমাণটা আমরা সেই সাথে কম হচ্ছে। তারপরেও ওই সংক্রমণের টেস্টের রেসপেক্ট দেখা যাচ্ছে যে ওই 20 থেকে 25-এর মধ্যেই থাকছে। তাহলে এই যে ট্রেনটা গত 2 সপ্তাহ বা আমরা এই লাস্ট সপ্তাহটা যদি ধরি যদি, তাহলে কিন্তু আপনার সুস্থতার হার বেশি, মৃত্যুর হার কম, এবং সংক্রমণও সেই সাথে সাথে কম হচ্ছে, যদিও টেস্টের সংখ্যা একটু কম হচ্ছে। তাহলে এইটা একটা ভালো দিক, যেটাতে আমরা ধারণাই করতে পারি যে আমরা সামনের দিকে কিন্তু আমাদের এই প্রভাবটা, করোনার প্রভাবটা আস্তে আস্তে কমে আসছে, এটা ভালো দিক। শঙ্কা হচ্ছে যে কথাটা একটু আগে আলোচনা করেন আজাদ খান স্যার, যে করোনা যে আমাদের যে সামনে যে ঈদটা আসছে, আগের বারের ঈদের মতো সিচুয়েশনটা না হোক, এই জায়গাটাই সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। গতবার প্রশাসন কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন ভাবে স্যার স্যার বলা হয়েছিল এবার কিন্তু প্রশাসন অনেক আগে থেকে হিসাব করে বলে দিয়েছে যে এবার ছুটি বাড়ছে না এবং কর্মস্থলেই থাকতে হবে, এবং এটি কিন্তু পরিষ্কার করে অর্থাৎ 15 দিন আগে থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এটি একটি দিক, এবং অন্যদিকে আর কি কি সতর্কতামূলক বিষয় নিয়ে করা যেতে পারে সেটি শুনবো। এবং খান আবুল কালাম আজাদ স্যারকে শুধু একটু ধরিয়ে রাখতে চাই যে স্যার, আমরা দেখেছি যে বিশেষ করে গণস্বাস্থ্যের পক্ষ থেকে তাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছিলেন যে বাংলাদেশের মানুষের মধ্যে দ্রুত অ্যান্টিবডি ডেভেলপ করেছে, এবং সেটির সংখ্যা তিনি বলেছেন যে প্রায় 10 কোটি মানুষ ছাড়িয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলেছেন যে তাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, অর্থাৎ এখানে আর খুব বেশি প্রকট আকারে এই করোনা আঘাত আনতে পারবে না, এই ধরনের একটি বক্তব্য একটি অনলাইনে ছাপার পর আমরা দেখেছি নিয়ম না মানার প্রবণতা মানুষের মধ্যে শুরু হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি একটি সার্টিফিকেট হাতে পেল যে বাংলাদেশে খুব বেশি প্রকট আকার ধারণ করবে না। এটির কার্যকারিতা নিয়ে অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেন। আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি শুনতে চাই। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। খান আবুল কালাম আজাদ স্যারের কাছে যাব। স্যার, গণস্বাস্থ্যের সেই গবেষণা এবং 10 কোটি মানুষ সেটি গবেষণা না করেই তারা বলছেন যে খুব দ্রুত কমিউনিটি ট্রান্সমিশন ছড়িয়ে গেছে এবং তাদের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং যে কারণে আইন না মানা বা নিয়ম না মানার প্রবণতা আবার বাংলাদেশের মধ্যে খুব জাগ্রত হয়ে উঠছে গেল 4-5 দিন ধরে থেকে। স্যার, কি বলবেন? ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় অংশ তারা হার্ড ইমিউনিটি কি এটাই তো জানে না। তারা ওই হার্ড ইমিউনিটি হচ্ছে কি না হচ্ছে যে নিয়ম মানছে না, এটা অত্যন্ত ইনসিগনিফিকেন্ট একটা টার্ম। 2 নম্বর কথা হচ্ছে, আমি সায়েন্টিফিক্যালি বলতে চাই, যারা খুব আশাবাদী ছিলেন যে হার্ড ইমিউনিটি একটা বড় ফ্যাক্টর হবে, তাদের এই আশা কখনো পূরণ হবে না। আপনি যদি দেখেন যখন অ্যান্টিবডি টেস্টিং হচ্ছে, আপনার ইউএসএ, কানাডা, তারপরে ইউকে, বেলজিয়াম, নরওয়ে, তাদের যে অ্যান্টিবডি লেভেল সবই 20%-এর নিচে, জাস্ট 20% নিচে। অতএব আপনার অ্যান্টিবডি প্রোডাকশন খুব বেশি লোকের হয় নাই, এবং যেখানে আমরা 60-70% না হলে হার্ড ইমিউনিটি হবে না, সেইখানে আপনার এই বড় বড় দেশ যেখানে কেসেস অনেক বেশি, যেখানে অলরেডি ডিটেক্টেড হয়েছে যে কেসেস, সেখানে হার্ড ইমিউনিটি সম্ভব হয়নি। এবং আমাদের দেশে আমাদের এখনো আমরা ওই রকম ভাবে হার্ড ইমিউনিটির কথা বলতে পারবো না। ভবিষ্যতে যদি আমরা হয়তো কখনো অ্যান্টিবডি টেস্টিং করতে পারি, তখন আমরা হয়তো একটা অ্যাসেসমেন্ট করবো। তারপরেও এখানে অনেক রকম দৈবের ব্যাপার রয়েছে, নিয়তির ব্যাপার রয়েছে, ভাগ্যের ব্যাপার রয়েছে, এবং রহমতের ব্যাপার রয়েছে, ইত্যাদি মিলিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ব্যাপার রয়েছে। এবং হতে পারে যে দেখেন, আপনার ইয়াঙ্গার গ্রুপ অফ পিপল যারা বাইরে রয়েছে, তারা কিন্তু এমনিই একটা গ্রুপ অ্যাসিম্পটোমেটিক থাকে অথবা মাইল্ড সিমটম হয়ে ভালো হয়ে যায়, তাদের একটা বড় গ্রুপ বাইরে ঘোরাঘুরি করছে, অতএব সেই গ্রুপটাকে আমরা দেখতে পাচ্ছি। আর একটা হলো যে দেখেন, আপনারা অনেকে কিন্তু বাড়িতেই সংক্রমিত হচ্ছেন, এবং এখানে কিন্তু
অনেক মানুষ যারা বাইরে যান নাই তারা কিন্তু অনেকে সিভিয়ারলি ইনফেক্টেড হয়ে মৃত্যুবরণ করছেন। তো আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশের পার্সপেক্টিভে হার্ড ইমিউনিটি হবে, লোকেরা নিরাপত্তা পাবে, এইরকম কথার বিরুদ্ধে ছিলাম। আমরা বলেছি যে হার্ড ইমিউনিটি আমাদের জন্য অত্যন্ত বাজে কথা। হার্ড ইমিউনিটি হওয়া মানে অসংখ্য লোককে আপনার সংক্রমিত হতে দেয়া, এবং সেখানে সিভিয়ারলি ইনফেক্টেড লোক হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। আমাদের এখন ডেথ রেট 1.3 to 1.5% আছে ডিটেকশনের তুলনায়, কিন্তু সেটা হার্ড ইমিউনিটি হতে গেলে এইটা 20% 30% হয়ে যাবে, এবং যেটা সারা পৃথিবীতে এখন এটা 8 to 9% রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই 20% ডেথের আপনার বিলাসিতা মানতে পারি না, অবশ্যই। এবং আমরা চাই না যে আমাদের অল্পতেই এই ইনফেকশন এত কম, তারপর আমাদের মানুষকে ছেড়ে দিতে হচ্ছে, আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে হচ্ছে, অর্থনীতির কথা চিন্তা করতে হচ্ছে। তাহলে যদি আমরা আরো ছেড়ে দিতাম, আরো যদি ইনফেক্টেড হতো, তাহলে মানুষ তো আসলেই সেরকম ভাবে মৃত্যুবরণ করতো। তা আমার মনে হয় যে যে গ্রুপটাকে আমরা সতর্ক করা দরকার, অর্থাৎ একটু এইজেড আফটার 45 তারা সবাই বাড়িতে থাকবেন, তাদের কোনো অবস্থাতে বাড়িতে যেতে দেওয়া যাবে না, বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না, এবং যাদের কোমরবিডিটি রয়েছে, অর্থাৎ তাদের বিভিন্ন রকমের রোগ রয়েছে, তাদের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই জন্য আমরা মনে করি যে যারাই এরকম প্রিডিক্ট করুক না কেন, অনেকে বলেছিলেন যে বাংলাদেশে আপনার 10,000 মৃত্যু মে মাসে ছাড়িয়ে যাবে। আমরা তো সেটাও আমাদের গবেষকদের মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে জুলাই মাসের মাঝামাঝি প্রায়, এখনো আমরা তো একটা ভালো অবস্থানে রয়েছি। তো আমার মনে হয় যে আমরা সব দিক মিলিয়ে আমরা অনেক দিক দিয়ে ভালো অবস্থানে থাকলেও আমাদের সতর্কতা বেশি প্রয়োজন রয়েছে। কারণ হলো যে আমরা অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ এবং খুব কাছাকাছি ক্লোজ কন্ট্যাক্টে থাকি। অতএব আমাদেরকে নিরাপদ রাখতে গেলে আমাদের ক্লোজ কন্ট্যাক্টের এই লোকগুলোকে ভালো রাখতে হবে, অর্থাৎ আমাদেরকে ওইরকম কতগুলো যে হুর যে 7টা আচরণ বিধি বলা হয়েছে, সে 7টা আচরণ বিধি মেনে চলতে হবে। অতএব আমাদেরকে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং, হাত পরিষ্কার রাখা, মাস্ক পরা, হাঁচি কাশি হলে দূরে থাকা, অসুস্থ হলে আপনার সাথে সাথে জানানো, অসুস্থ ব্যক্তিকে এড়িয়ে চলা, এবং এই মুহূর্তে ভ্রমণ না করা। এই যে 7টা ব্যাপার, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু এখন ঠেকাতে পারবো। তা আমি মনে করি যে আমাদের এই সময়ে এই সতর্কতাগুলোকে মেনে নিয়ে যদি আমরা এগোতে পারি, আমাদের ওই হার্ড ইমিউনিটি চাইতে আমি বলবো আমার ভ্যাকসিন ইজ দ্য আনসার। আমি বলবো যে আমি ভ্যাকসিনকে স্বাগত জানাই। আমার জনগণের জন্য একটা ভ্যাকসিন চলে আসুক। আমি বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের ওষুধকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই 15 বছর আগে আমাদের 98% ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো, আজকে 15 বছরে উল্টো হয়ে গেছে। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী 98% ওষুধ আমরা বাংলাদেশে তৈরি করছি। তা আমরা ভ্যাকসিন, আমরা যদি সুযোগ পাই, আমরা ভ্যাকসিনটাও তৈরি করতে পারবো, এবং এতে করে আমাদের বেশি সংখ্যক মানুষকে নিরাপদে রাখতে পারবো এবং কম পয়সার বিনিময়ে। আমি মনে করি আমাদের ওই হার্ড ইমিউনিটি কথাটা ভুলে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারে একদমই সময় নেই হাতে, আমি তারপরও 30 সেকেন্ড সময় মোশাররফ স্যারকে দিতে চাই। স্যার, এই 30 সেকেন্ডে কি যুক্ত করবেন? আপনি জনাব খান আবুল কালাম আজাদ সাহেব ঠিকই বলেছেন যে আমাদের কিন্তু সুযোগ সুবিধা, কিছু কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি খুবই মডার্ন, সুযোগ সুবিধা আছে। কাজেই এই ভ্যাকসিন যদি তারা একটা যোগাযোগ তারা রাখে, যারা তৈরি করতেছে ভ্যাকসিনগুলি, তাদের সাথে আমাদের এখানে এগুলি প্রডিউস করা সম্ভব, এবং দ্রুত প্রডিউস করে এটা কিন্তু বিদেশেও রপ্তানি করা সম্ভব। জি স্যার, আমার একদমই হাতে সময় কম। হিতেশ চন্দ্র স্যার, একদম 30 সেকেন্ড স্যার, কি বলবেন? ভালো খবর আসছে, এবং সরকারের যে নির্দেশনাটা দিয়েছে সেই নির্দেশনাটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং সমস্ত জনগণ যদি সেই সচেতনতাটাকে ধরে রাখতে পারি, তাহলে আমরা ভালো কিছু দেখব। অসংখ্য ধন্যবাদ। এবাদুল করিম, একদম 30 সেকেন্ড, একদম যত দ্রুত শেষ করা যায়। হ্যাঁ, যেটা বলছিলেন মোশাররফ ভাই, যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি সেটা ভ্যাকসিন সরবরাহ করতে পারবে, বানাতে পারবে। আমিও বিশ্বাস করি, যেটা বলেছি আমি, যে ফ্যাসিলিটি, এটা যেহেতু স্পেশালাইজড একটা সেক্টর, এখানে যেহেতু লাইভ অর্গানিজম নিয়ে কাজ করতে হয়, সেই জায়গাটাতে সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের ফ্যাসিলিটি আছে কেবলমাত্র তারাই, আমাদের দেশে ফ্যাসিলিটি আছে। অসংখ্য ধন্যবাদ। একদমই সময় নেই হাতে আজকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রাত 1:10 এই অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।
ধন্যবাদ।